হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউট। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। এসএলএসটি এক্সাম অ্যানাউন্স হয়ে গেছে। আশা করি তোমরা সবাই প্রিপারেশন শুরু করে দিয়েছো, কিন্তু যারা এখনও প্রিপারেশন শুরু করোনি তাদের জন্য বলছি এখনও সময় আছে। যদি চাও তোমরা আমাদের এই ইনস্টিটিউটে জয়েন করতে পারো, নিচে এখানে নাম্বার আছে। আর আজকে আমাদের ফিজিক্যাল সায়েন্সের ক্লাস অলরেডি শুরু হয়ে গেছে জুন থেকে, এবং আজ আমি যে ক্লাসটা করব সেটা হচ্ছে কেমিস্ট্রির একটি নিউক্লিয়ার কেমিস্ট্রি চ্যাপ্টারের ওপর। তো আশা করি তোমরা যদি এই ভিডিওটা দেখো তোমাদের কিছু কনসেপ্ট বুঝতে নিশ্চয়ই সাহায্য হবে, এবং যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তো চলো আজকে আমরা কেমিস্ট্রির একটা নতুন চ্যাপ্টার পড়ব, দ্যাট ইজ নিউক্লিয়ার কেমিস্ট্রি। তো আমাদের এই যে নিউক্লিয়ার কেমিস্ট্রি চ্যাপ্টারের মধ্যে বেসিক্যালি কি কি থাকবে, এই পুরো চ্যাপ্টারটা যেটা থাকবে এই পুরো ফ্যাক্টরগুলোই আমরা, এই পুরো টপিকসগুলোকে ইন ডিটেল এই চ্যাপ্টারের মধ্যে পড়ব। ঠিক আছে, চলো। আচ্ছা, আমরা যখন আগেও আমরা পড়ে এসেছি, এবং যারা আমাদের ক্লাস আগে থেকে জয়েন করছো তারা তো নিশ্চয়ই জানো যে আমরা অলরেডি অ্যাটমিক স্ট্রাকচার আর ক্লাসিফিকেশন অফ এলিমেন্টস শেষ করেছি। তো আমরা অ্যাটম সম্বন্ধে আমাদের অলরেডি একটা অ্যাটম, স্ট্রাকচার অফ অ্যাটম, অরবিটাল, এইসব সম্বন্ধে আমাদের আইডিয়া হয়ে গেছে। কিন্তু এইবার এই চ্যাপ্টার আমরা যেটাকে নিয়ে বেশি মেইনলি ফোকাস থাকবে আমাদের, সেটা হচ্ছে নিউক্লিয়াস। নিউক্লিয়াসকে নিয়েই আমাদের মেইন ফোকাস থাকবে। তো সেই জন্যই নিউক্লিয়াইড বা নিউক্লিয়নস বলতে পারি আমরা, নিউক্লিয়ন বা মাস নাম্বার। আমরা যখন প্রথমেই অ্যাটমিক নাম্বার এবং মাস নাম্বার পড়েছিলাম তখন আমরা ডিসকাস করেছিলাম, তাও একবার বলে দিই, অ্যাটমিক নাম্বার কাকে বলে। অ্যাটমিক নাম্বার মানেই হচ্ছে যে যেখানে নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ প্রোটনস, কোনো অ্যাটমের কতগুলো সংখ্যায় ইলেকট্রন আছে বা কতগুলো সংখ্যায় প্রোটন, সেটাকেই আমরা তার অ্যাটমিক নাম্বার বলি। আর মাস নাম্বার কাকে বলি? মাস নাম্বার মানে হচ্ছে একটা নিউক্লিয়াসের ভেতরে কতগুলো প্রোটন প্লাস কতগুলো নিউট্রন আছে, সেটাই হচ্ছে আমাদের মাস নাম্বার। এবং এই নিউক্লিয়াস, যখন আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করব এই চ্যাপ্টারটা, তখন আমাদের মেইন ফোকাস কিন্তু এই নিউক্লিয়াসেই থাকবে। ঠিক আছে, যে এই নিউক্লিয়াসের মধ্যে কি হচ্ছে, কি কি ঘটছে, কিভাবে হচ্ছে, সেই সব জিনিসগুলোকেই আমরা ইন ডিটেলসে পড়ব এই চ্যাপ্টারে, যতটুকু তোমাদের সিলেবাসে দরকার। কেন কি আমরা সিলেবাসে, বিকজ আমাদের মেইন ফোকাস হচ্ছে এসএলএসটি এক্সামিনেশন, তাই আমরা খুবই ব্রিফলি যতটুকু তোমাদের সিলেবাসে দরকার, যতটুকু তোমাদের করলে তোমরা এক্সামে খুব ভালো করে এই চ্যাপ্টার থেকে কোনো প্রশ্ন অ্যাটেম্প্ট করতে পারবে, সেইভাবেই আমরা এই সিলেবাসটাকে বানিয়েছি। ঠিক আছে, চলো। আচ্ছা, যে কোনো অ্যাটমের আমরা কি করে বুঝতে পারি যে কোনটা তার মাস নাম্বার আর কোনটা তার অ্যাটমিক নাম্বার? তো জেনে রাখো, উপরে থাকে মাস নাম্বার আর নিচে থাকে অ্যাটমিক নাম্বার। ঠিক আছে, মানে যদি মনে করো কার্বন 12 আর 6, তো এই 12টা হচ্ছে ওর মাস নাম্বার। মাস নাম্বার মানে এই 12টা হচ্ছে ও টোটাল নাম্বার অফ প্রোটন প্লাস নিউট্রন। ঠিক আছে, তো যে কোনো অ্যাটমেরই যেটা উপরের পজিশনে যে জিনিসটা থাকছে সেটা হচ্ছে তার মাস নাম্বার, মানে সেটা দেখে আমি তার মধ্যে কতগুলো সংখ্যায় নিউট্রন আছে সেটা বুঝতে পারি। ওকে, ওকে, নাও লেটস মুভ টু দ্য। আচ্ছা, এবার কিছু ফোর্স সম্বন্ধে, নিউক্লিয়ারে যাওয়ার আগে আমরা কিছু ফোর্স সম্বন্ধে আগে জেনে নিই। এটা হচ্ছে খুব বেসিক, মানে নিউক্লিয়ার কেমিস্ট্রিতে আমরা যাব তার আগে এই জিনিসটা জেনে নেওয়াটা আমাদের খুব দরকার। সেই জন্যই আমাদের এই ফোর্সটা জানাটা খুব দরকার। দেখো, সম্ভবত আমরা দু রকমের ফোর্স নিয়ে এখানে কথা বলবো। একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, একটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। এবারে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটা কি?
তোমরা জানোই যে অ্যাটমের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন দুটোই আছে, তাহলে ইলেকট্রন নেগেটিভলি চার্জ আর প্রোটন পজিটিভলি চার্জ। তো এই নেগেটিভ আর এই পজিটিভ চার্জের মধ্যে যে অ্যাট্রাকশনটা হয় এবং যে ফোর্সটা, যে ফোর্স দিয়ে অ্যাট্রাকশনটা হয়, সেই ফোর্সটাকেই আমরা বলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, the force that cause the opposite electoral charge to attract। মানে ইলেকট্রন আর প্রোটন, মানে নিউক্লিয়াসটা, মানে অ্যাটমের যে নিউক্লিয়াসটা, সেই নিউক্লিয়াসের মধ্যে তোমার নিউট্রন আর প্রোটন আছে আর বাইরে ইলেকট্রন, এই এদের মধ্যে যে ফোর্সটা কাজ করছে সেটাই হচ্ছে তোমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ঠিক আছে। এবং এই ফোর্সের জন্য ইলেকট্রন অ্যাটমের মধ্যে আছে, বেরিয়ে চলে যাচ্ছে না, ঠিক আছে। সো এটাই হচ্ছে, এই ফোর্সটাই হচ্ছে তার জন্য রেসপন্সিবল। ওকে, এইবার আসছে নিউক্লিয়াসের মধ্যে কি ফোর্স আছে। দেখো, এবার আমরা যখন নিউক্লিয়াস নিয়ে কথা বলছি, আমরা যখন নিউক্লিয়াস নিয়ে কথা বলছি, নিউক্লিয়াসের মধ্যে কে কে আছে? নিউক্লিয়াসের মধ্যে আছে আমার নিউট্রন আর প্রোটন। তো এই নিউট্রন আর প্রোটনের মধ্যেও কিন্তু একটা ফোর্স কাজ করছে, এবং এই ফোর্সটাও কিন্তু খুবই স্ট্রং একটি ফোর্স, যে ফোর্সটা নিউট্রন এবং প্রোটনকে নিউক্লিয়াসের মধ্যে ইনট্যাক্ট রাখছে। এমন নয় যে প্রোটন নিউক্লিয়াস থেকে বেরিয়ে গেল বা নিউট্রন নিউক্লিয়াস থেকে বেরিয়ে গেল। তো সেই ফোর্সটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, সেই ফোর্সটাও কিন্তু নিউক্লিয়াসটাকে, মানে যে কোনো অ্যাটমের নিউক্লিয়াসটাকে স্টেবল রাখছে, ঠিক আছে। মানে ওটাকে স্টেবল রাখছে এবং ওটাকে ইনট্যাক্ট রাখছে। সেই ফোর্সটা কি করছে? নিউট্রন, ঠিক আছে। ওই কোনো রকমের দেখো, নিউট্রনের কোনো চার্জ নেই, আমরা জানি নিউট্রন তো কোনো চার্জ হয় না। এই নিউট্রন কি করছে? ফোর্স দিয়ে অ্যাট্রাক্ট করে রাখছে, কিন্তু কোনো রিপালশন হচ্ছে না। মানে নিউট্রন যখন প্রোটনের সাথে এক্সিস্ট করছে নিউক্লিয়াসের মধ্যে, কোনো রিপালশন হচ্ছে না, কিন্তু একটা বাইন্ডিং ফোর্স দিয়ে ও প্রোটনটাকে নিউক্লিয়াসের মধ্যে হোল্ড করে রাখছে। আমি কি বোঝাতে পারলাম? বোঝা গেল ব্যাপারটা? চলো, আচ্ছা, এই সবে যাওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস তোমাদের আমি বলি, যেটা থেকে আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রিটাকে আরো বেশি এবার কেন দরকার আমাদের সেটা বুঝতে আমাদের সাহায্য করবে, ঠিক আছে। তো সেইটা হচ্ছে আইসোটোপ। হোয়াট ইজ আইসোটোপ? আমরা যারা আগেও তোমরা দুটো ক্লাস করে নিয়েছো তারা আশা করি বলতে পারবে বা বুঝতে পারছো আইসোটোপ কি জিনিস। আমরা অ্যাটমিক স্ট্রাকচারেও পড়েছি। আইসোটোপ মানে হচ্ছে যে এলিমেন্ট, যেসব এলিমেন্টের সেম এলিমেন্ট যাদের অ্যাটমিক নাম্বার সেম কিন্তু মাস নাম্বার ডিফার করে যাচ্ছে, এবং মাস নাম্বার ডিফার করার মানেই হচ্ছে যে কি হচ্ছে, নাম্বার অফ প্রোটন, নাম্বার অফ নিউট্রনের সংখ্যা বেড়ে যাচ্ছে। যেমন ইউরেনিয়ামেরই এক্সাম্পল আমি দিই, ইউরেনিয়াম কিন্তু U-235 ও হয়, আবার U-238 ও হয়। ওকে, তার মানে এখানে কিন্তু মাস নাম্বারটা আলাদা, দো তোমার অ্যাটমিক নাম্বার সেম। তো কেন এইটা বলছি? নিউট্রনের সংখ্যা, নিউট্রনের নাম্বার বাড়ার জন্য কি হচ্ছে সেই জিনিসটাকে আমরা এবার বুঝবো। আচ্ছা, তো তার আগে আমি বলি নিউক্লিয়ার রিঅ্যাকশন আর কেমিক্যাল রিঅ্যাকশন কিন্তু এক জিনিস নয়। নিউক্লিয়ার রিঅ্যাকশনের সাথে কেমিক্যাল রিঅ্যাকশনকে, নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে কি?
যে আমরা নিউক্লিয়ার কেমিস্ট্রি পড়বো, তার মানে নিউক্লিয়ারের রিয়াকশন পড়বো। তো নিউক্লিয়ার রিয়াকশন মানে কি? নিউক্লিয়ার রিয়াকশন মানে যে রিয়াকশনটা নিউক্লিয়াসের ভেতরে হচ্ছে, তার সাথে কিন্তু কেমিক্যাল, মানে আমরা যে ইলেকট্রনে ট্রান্সফার করে, আমরা এতদিন ধরে যেসব ইলেকট্রন ট্রান্সফার করে যেসব রিয়াকশন অক্সাইড ফক্সাইড তৈরি করেছি, তার সাথে কিন্তু নিউক্লিয়ার রিয়াকশনের কোনো সম্পর্ক নেই। নিউক্লিয়ার রিয়াকশন সম্পূর্ণ একটা আলাদা বিষয়, আলাদাভাবে হয়, যেটার সাথে কেমিক্যাল রিয়াকশনের কিন্তু কোনো রিলেশন নেই। বোঝা গেল ব্যাপারটা? তার মানে নিউক্লিয়ার রিয়াকশনে কিন্তু অনেক সময় অ্যাটমিক নাম্বার মাস নাম্বারকে, মানে অ্যাটমিক নাম্বার চার্জকে ব্যালেন্স করে, মাস নাম্বার মানে এখানে আমাদের অ্যাটমিক নাম্বার মাস নাম্বারের ব্যালেন্সিং ফ্যাক্টরটা খুব দরকার যখন আমরা নিউক্লিয়ার রিয়াকশন পড়ব, এবং এই নিউক্লিয়ার রিয়াকশন দিয়েই আমাদের এগোতে হবে। চলো, আচ্ছা এটা রব করে দিই। আচ্ছা, সব থেকে প্রথম নিউক্লিয়ার রিয়াকশনে যাওয়ার আগে এবার বলি যে রেডিও অ্যাক্টিভিটি কি সেটা একটু জানতে হবে আমাদের। কেন কি রেডিও অ্যাক্টিভিটি বুঝলেই তবেই আমরা এই নিউক্লিয়ার রিয়াকশন কি জিনিস বা কিভাবে হয় সেটা বুঝতে পারবো। আমরা ন্যাচারাল রেডিও অ্যাক্টিভিটি পড়বো, তারপরে আমরা আস্তে আস্তে কি বলে আর্টিফিশিয়াল রেডিও অ্যাক্টিভিটি, মানে আর্টিফিশিয়াল ভাবে কি করে রেডিও অ্যাক্টিভিটি কে ভাঙা যাচ্ছে সেটা পড়বো। তো রেডিও অ্যাক্টিভিটি কনসেপ্টটা কি? হোয়াট ইজ রেডিও অ্যাক্টিভিটি? দেখো, দেখা গেছে যে যখন আমরা পিরিয়ডিক টেবিলের খুব হেভি মেটালস গুলো হয়, হেভি মেটাল মানে যাদের মধ্যে নিউট্রন প্রোটনের সংখ্যা প্রচুর প্রচুর বেশি, ঠিক আছে, এইসব হেভি মেটালস রা স্পন্টেনিয়াসলি ভাঙতে থাকে মানে কি ভাঙে? এদের নিউক্লিয়াস গুলো কনস্ট্যান্টলি ডিস্টিংগ্রিট করে, এবং এই ডিস্টিংগ্রিশনটা কিন্তু এরকম নয় যে আজকে হলো কাল বন্ধ হয়ে গেল। এই ডিস্টিংগ্রিশনটা খুব স্লো এবং চলতেই থাকে এই ভাঙাটা। এই নিউক্লিয়াস যখন ভাঙে, এই যে একটা কন্টিনিউয়াস, একটা কি বলবো ওটাকে, একটা কন্টিনিউয়াস প্রসেসে যে হেভি মেটালের নিউক্লিয়াসগুলো ব্রেকডাউন করে, ডিস্টিংগ্রিট করে, এবং এই ডিস্টিংগ্রিট করার কারণে অনেক 3 রকমের রেডিয়েশনস বেরোতে থাকে, এবং এদের অনেক সারা লাইফ টাইম, মানে এদের লাইফ টাইম অনেক বেশি হয়। এই প্রসেসটাকেই আমরা বলি রেডিও অ্যাক্টিভিটি। মানে যখন হেভি মেটালসদের নিউক্লিয়াস অনেক বেশি ভারী, নিউক্লিয়াস আনস্টেবল হওয়ার কারণে তারা স্পন্টেনিয়াসলি ডিস্টিংগ্রিট করে। স্পন্টেনিয়াস মানে নিজে থেকেই আস্তে 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 ভাঙতে থাকে, এবং যখন এরা ভাঙে তখন তার সাথে প্রচুর রকমের অনেক রকমের রেডিয়েশনস ইভলভ হয়, সেগুলো আমরা ইন ডিটেলসে আস্তে আস্তে পড়বো। তো সেই ভাঙাটাকে, সেই পুরো ফেনোমেনাটাকেই আমরা বলে থাকি রেডিও অ্যাক্টিভিটি। এই রেডিও অ্যাক্টিভিটি সব থেকে প্রথমে যিনি এই রেডিও অ্যাক্টিভিটি কনসেপ্টটাকে বুঝেছিলেন সেটা হচ্ছে হেনরি ব্যাকুরেল। উনি প্রথম এই কনসেপ্টটা যে কিছু একটা, মানে কি বলবো, যে কিছু একটা জিনিস যে কনস্ট্যান্টলি একটা মেটাল থেকে ভাঙছে এবং সেটা যে একটা কন্টিনিউয়াস প্রসেস, সেটা সবথেকে প্রথম উনি বুঝেছিলেন। তারপরে আমরা দেখেছি যখন আমরা সায়েন্স পড়ি যে ম্যাডাম কিউরি পরে গিয়ে রেডিয়াম আবিষ্কার করেছিলেন, যেটা এই তথ্যটাকে আরও বেশি করে এস্টাবলিশ করে যে হ্যাঁ রেডিয়েশনস আছে, কিছু অ্যাটমস আছে যাদের সবসময় নিউক্লিয়াস তাদের ডিস্টিংগ্রিট করে, এবং সেখান থেকে বিভিন্ন ধরনভাবে রেডিয়েশনস বেরোতে থাকে, এবং এই প্রসেসটা একটি কন্টিনিউয়াস প্রসেস, ঠিক আছে। তো এটা কিন্তু নর্মাল কেমিক্যাল রিয়াকশন নয়, এরকম নয় যে আমি নর্মালি ইলেকট্রন অ্যাড করে কেমিক্যালি কম্বাইন করে গেল। এটা একটি কমপ্লিটলি অন্য একটা প্রসেসে যেখানে হেভি নিউক্লিয়াসগুলো ব্রেকডাউন করছে, ঠিক আছে। আচ্ছা, তো এবার এই জিনিসটাকেই বলা হয় রেডিও অ্যাক্টিভ ডিকে, মানে রেডিও অ্যাক্টিভিটির কারণে ভাঙছে। এবার মনে রাখবে এই রেডিও অ্যাক্টিভিটির কারণে যখন কোনো নিউক্লিয়াস ভাঙে তখন আমরা সেইখান থেকে
তিন রকমের রেডিয়েশন পেয়ে থাকি সাধারণত। একটা হচ্ছে আলফা রে, একটা হচ্ছে বিটা রে, আর আরেকটা হচ্ছে গামা রে। এই তিনটে রকমের রেডিয়েশনস কিন্তু যখনই নিউক্লিয়ার রেডিও অ্যাক্টিভিটি মানে নিউক্লিয়ার রিঅ্যাকশনস হয় তার থেকে এরা বেরোয়। কোনো সবাই একসাথে বেরোবে এমন নয়, বাট কোনো একটা বেরোতে পারে বা দুটো বেরোতে পারে, ঠিক আছে? তো এই রেডিও অ্যাক্টিভিটি গুলো কিভাবে বেরোয়, এদের প্রপার্টি কি, এরা কিভাবে হয়, এদের ব্যালেন্সিং গুলো কি করে হয়, এই জিনিসগুলোই হচ্ছে আমাদের জানতে হবে। এটাই হচ্ছে আমাদের নিউক্লিয়ার কেমিস্ট্রির মেইন বেসিস বা ফান্ডামেন্টাল, ঠিক আছে? তো চলো সব থেকে প্রথমে আমরা দেখি যে কিভাবে কি ব্রেকেজটা হয় বা কিভাবে জিনিসপত্রগুলো হয়। এই দেখো, এটাই আমি তোমাদের বলছিলাম যে নিউক্লিয়ার রিঅ্যাকশনস ইনভলভ চেঞ্জেস ইন নিউক্লিয়াস whereas chemical reaction is only lose and gain of electron। ঠিক এই কথাটা আমি তোমাদের বললাম যে নিউক্লিয়াসের মধ্যে চেঞ্জ হবে নিউক্লিয়ার রিঅ্যাকশন। নিউক্লিয়ার রিঅ্যাকশনের সাথে কিন্তু কখনোই তোমরা কেমিক্যাল রিঅ্যাকশনকে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? দুটোর আলাদা কমপ্লিটলি মানে হয়। চলো এইবার আমরা এই আলফা বিটা গামা এই রেডিয়েশনগুলো নিয়ে একটু পড়ে নিই। এবার এই আগে আমাকে জানতে হবে যে আলফা বিটা বা গামা এরা কি জিনিস, ঠিক আছে? এরা তিনটে হচ্ছে রে, যেটা সাধারণত নিউক্লিয়াস ভাঙলে বেরোয়, ইভলভ করে, ঠিক আছে? তো আলফা রে এর চার্জ হচ্ছে +2, ওকে? আলফা রে এর চার্জ হচ্ছে +2 আর মাস 6.64 × 10⁻⁻²৪। মাসটা অ্যাবসলিউট মাস হচ্ছে 6.64 × 10⁻⁻² কেজি। কিন্তু আমরা অ্যাবসলিউট মাসের থেকেও এদের নেচারটাকে দেখে বোঝা যায় আলফা ইজ সিমিলার টু হিলিয়াম। হিলিয়ামের মধ্যে যে নেচারটা থাকে আলফা রে এর মধ্যেও সেই নেচারই দেখা যায়। তাই অনেক সময় অনেক জায়গায় তোমরা দেখতে পাবে যে আলফা রে ইজ ইকুইভ্যালেন্ট টু ওদের মাস বা চার্জটাকে হিলিয়াম হিসেবেই ওরা গণ্য করছে। বুঝবে আলফা রে ইজ অ্যাকচুয়ালি আ পজিটিভলি চার্জ রে, ওর পেনিট্রেশন পাওয়ারও খুব একটা বেশি নেই, খুব একটা পেনিট্রেট করতে পারে না, ইটস 1, বাট এটার মাস আছে and it has a charge of +2। এই যে চার্জটা +2 আছে বলেই ওর সাথে হিলিয়ামকে একটা হিলিয়ামের সাথে ওই রেডিয়েশনের একটা সিমিলারিটি আছে, মানে ওর নেচার অফ রেডিয়েশনটা ইজ সিমিলার টু হিলিয়াম, তাই জন্য আমরা এটাকে হিলিয়ামের সাথে কম্পেয়ার করে থাকি, ঠিক আছে? নেক্সট ইজ বিটা। বিটার চার্জ সেম অ্যাজ ইলেকট্রন, -1 relative charge, হ্যাঁ, -1 and mass সেটা কেজি নয়, গ্রাম।
ইকুইভ্যালেন্ট টু ইলেকট্রন, মনে রাখবে বিটা রে আর ইলেকট্রনের মধ্যে সিমিলারিটি আছে, ঠিক যেমন আলফা রে ইজ সিমিলার টু হিলিয়াম তেমনি বিটা রে ইজ সিমিলার টু ইলেকট্রন, ঠিক আছে। এবং এদের চার্জ হচ্ছে -1, মাসটাও দেখো ইলেকট্রনেরই কাছাকাছি 9.11 × 10⁻28 গ্রাম, ওকে। তো ইলেকট্রনের তাই জন্য দে আর সিমিলার টু ইলেকট্রনস, ওকে। তাহলে আলফা রে পেয়ে গেলাম, আলফা রে বুঝলাম, বিটা রে বুঝলাম, এইবার আমরা যাব গামা রে। হোয়াট ইজ গামা রে? ইয়েস, তো গামা রের কিন্তু কোনো চার্জ বা মাস হয় না, ওকে। দে আর কমপ্লিটলি, দে আর জাস্ট আ সোর্স অফ এনার্জি, এটা রেডিয়েশন যার মধ্যে প্রচুর পরিমাণে এনার্জি আছে আর যার পেনিট্রেশন পাওয়ার সবথেকে ইম্পর্টেন্ট, এর পেনিট্রেশন পাওয়ার প্রায় 10,000 টাইমস। প্রচন্ড হাই এনার্জি একটি ফোটন এটা। গামা রে কি আমরা, তোমরা ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম যখন যদি কখনো পড়ে থাকো, পড়েছো তোমরা সবাই যারা, আমরা যখন অ্যাটমিক স্ট্রাকচার পড়েছি আমি তোমাদেরকে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের ব্যাপারে বলেছিলাম, ওখানে আমরা দেখেছিলাম যে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামের মধ্যে সবথেকে ফার্স্টেই কে আসছে, তার সবথেকে বেশি হাই ফ্রিকোয়েন্সি ছিল, সেটা ছিল গামা রে। তো এটা হচ্ছে সেই হাই এনার্জি ফোটন, দিস ইজ হাই এনার্জি ফোটন। এর কোনো চার্জ বা মাস হয় না, কিন্তু পেনিট্রেশন পাওয়ার এর মারাত্মক, যে কোনো জায়গা দিয়ে পেনিট্রেট করার মতন, যে কোনো মেটেরিয়াল দিয়ে পেনিট্রেট করার মতন প্রচন্ড হাই ফ্রিকোয়েন্সি যুক্ত একটি রেডিয়েশন হচ্ছে আমাদের গামা রেডিয়েশন। তাহলে এই তিনটে রেডিয়েশন মূলত যখন একটি নিউক্লিয়াস ভাঙে, ঠিক আছে, যখন একটি নিউক্লিয়াস ব্রেক করে, মূলত এই তিনটে রেডিয়েশনই বেরোয়। এর সাথে অন্যান্য বাই প্রোডাক্ট যেগুলো বেরোয় আমরা সেগুলো ব্যালেন্স করে রিয়াকশন দেখে সেইভাবে আমাদের করতে হবে, বাট মূলত যে রেডিয়েশনসগুলো এখান থেকে বেরোয় এরা তিনজন বেরিয়ে থাকে, ওকে। তো তাহলে এবার আমরা দেখব যে নিউক্লিয়ার রিয়াকশনস হয় কিভাবে, বা নিউক্লিয়ার রিয়াকশন আমি কি করে করব। আমরা তো ম্যাক্সিমাম সময় কেমিক্যাল রিয়াকশন করে থাকি, কেমিক্যাল রিয়াকশনে ইলেকট্রন গেইন, ইলেকট্রন লুজ, ভ্যালেন্সিকে কি বলবো, ভ্যালেন্সি এক্সচেঞ্জ করে আমরা রিয়াকশনস করে নিই। তাহলে নিউক্লিয়ার রিয়াকশনস যদি তোমাকে করতে বলে তাহলে তুমি কি করে করবে, এখানে তোমরা কি করে ব্যালেন্সিংটা করবে বা ব্যালেন্স ব্যাপারটাকে তোমরা আনবে কি করে, সেটাই হচ্ছে এবার আমরা এখানে দেখব, ঠিক আছে। চলো মুভ করি। আচ্ছা, সব থেকে প্রথমেই যেটা আমরা পড়ব সেটা হচ্ছে আলফা রেডিয়েশনের ডিকে বা আলফা ডিকে, ওকে, যেটাকে আমরা বলছি আলফা এমিশন। হোয়াট ইজ আলফা এমিশন? যখন কোনো নিউক্লিয়াস ব্রেক করে আলফা পার্টিকেল বেরোবে, মানে একটি হিলিয়ামের মলিকিউল বেরোবে, সেইটাকে আমরা বলি আলফা এমিশন। মানে যখন একটি নিউক্লিয়াস ব্রেক করবে এবং সেই নিউক্লিয়াস ব্রেক করার কারণে দুটো প্রোটন লুজ করবে এবং দুটো নিউট্রন লুজ করবে, দুটো প্রোটন দুটো নিউট্রন লুজ করবে, তখন আমরা সেই এমিশনটাকে আলফা এমিশন বলে থাকি। দেখো এখানটায় মনে করো এটা হচ্ছে যে অ্যাটমটা আমার ব্রেক করবে, ঠিক আছে। এবার এখান থেকে যদি দেখো, এখান থেকে AZ মানে মাস নাম্বার, এবার মাস নাম্বার মানে এখানে তো ইলেকট্রনের কিছু, ইলেকট্রন তো সাধারণত আমাদের বেরোচ্ছে না, আলফা পার্টিকেলই বেরোচ্ছে, কিন্তু আলফা পার্টিকেল মানে প্রোটন বেরোচ্ছে, তার মানে বাই ডিফল্ট তাহলে প্রোটন দুটো বেরোলো, ঠিক আছে। তাহলে এইটা হয়ে গেল আমার মাস, তাহলে প্রোটন দুটো বেরোচ্ছে, নিউট্রন দুটো বেরোচ্ছে, ইলেকট্রন বেরোলো, তার মানে এইটা হয়ে গেল হিলিয়াম। এই যে এইটাই আমি আমার কিসে পাচ্ছি, অ্যাজ আ আলফা এমিশন পাচ্ছি।
দেখো এখানে আরো ভালো করে ব্যাপারটা বুঝতে পারবে। ইউরেনিয়াম নেওয়া হয়েছে, ইউরেনিয়াম 238, 238টা হচ্ছে ওর মাস নাম্বার আর 92টা হচ্ছে ওর অ্যাটমিক নাম্বার। ওকে, এই যে লেখা আছে অ্যাটমিক নাম্বার 92 আর 238। এখান থেকে যদি চারটে -4 করো আর এখান থেকে -2, মানে দুটো ইলেকট্রন বেরোলো, দুটো প্রোটন বেরোলো, এখান থেকে দুটো প্রোটন আর দুটো নিউট্রন ওকে বেরোলো। তাহলে কি হলো, এই যে হিলিয়ামে দুটো ইলেকট্রন হয় আর চারটে, দুটো প্রোটন দুটো নিউট্রন দিয়ে হিলিয়াম বেরোলো। আর যেটা পড়ে থাকলো মাইনাস করে, এটা কিন্তু ব্যালেন্সিং একটি ইকুয়েশন, ব্যালেন্স করাটা খুব ইম্পর্টেন্ট নিউক্লিয়ারে, ঠিক আছে? তো তুমি যেটা বের করলে সেটা দেখো থোরিয়াম। থোরিয়ামের আমরা জানি অ্যাটমিক নাম্বার হয় 90 আর ওর মাস নাম্বার হয় 234। তো এবার তাহলে যদি বলো যে কি প্রোডাক্ট পেলাম, দেখো এটা তো ভাঙলো, এটা তো আমাদের ডিস্টিংগ্রিট করলো, প্রোডাক্টটা কি পেলাম? প্রোডাক্ট পেলাম আমি থোরিয়াম। আর কি রেডিয়েশন বেরোলো? রেডিয়েশন বেরোলো আমার আলফা রেডিয়েশন, আলফা রে। বোঝা গেল? তাহলে এইটাকে এইভাবে হয় আলফা রে এমিশন যখন নিউক্লিয়ার রিঅ্যাকশন হয়ে থাকে। তাহলে তোমাদেরকে কিন্তু ব্যালেন্স করাটা ব্যাপারটাকে খুব মাথায় রেখে কাজ করতে হবে, বিকজ নিউক্লিয়ার রিঅ্যাকশন ইজ নাথিং, অনলি ব্যালেন্স করা বিটুইন প্রোটন, নিউট্রন অ্যান্ড ইলেকট্রন। এই ব্যালেন্সিংটা যদি তোমরা পারো তাহলে তোমরা নিউক্লিয়ার রিঅ্যাকশনস করতে পারবে। ওকে, দাঁড়াও। আচ্ছা, নেক্সট আমরা কিসে যাব? বিটা। বিটা মানে কি? ইলেকট্রনের ইকুইভ্যালেন্ট, তাই তো? বিটা, বিটা রেডিয়েশনস মানে হচ্ছে যে একটা হাই স্পিড ইলেকট্রন বেরিয়ে যাবে নিউক্লিয়াস থেকে। মানে তুমি বিটাটাকে এরম ভাবেও লিখতে পারো, আবার মাইনাস অর এরম ভাবেও লিখতে পারো, ঠিক আছে? বিটা এমিশন হবে। তো ব্যালেন্সটা আমি কি করে করব? এই ব্যালেন্সিংটা কি করে করব চলো দেখাই। এই দেখো আয়োডিন নেওয়া হয়েছে, ওকে, মনে করো একটা বিটা এমিশন হলো। বিটা এমিশন যদি হয়, ঠিক আছে, যদি বিটা এমিশন হয়ে থাকে তাহলে কি হবে? কোনো মাস নাম্বারে কিন্তু চেঞ্জ হবে না, ওকে? তাহলে বলো কিভাবে চেঞ্জটা হবে? ব্যালেন্স করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো একটা ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে মানে তোমাকে কিন্তু আলটিমেটলি 53 করতে হবে। তো আগে আমি যদি মনে করো বিটা লিখে দিলাম, এখানে 131ই হলো, সরি এখানটা জিরোই হবে, এখানটাই তো জিরো। একটু মন দিয়ে দেখো, এটা এমন কিছু কঠিন নয়। এখানে জিরো, এইটা -1, ভালো করে দেখো, এটা যদি -1 হয় তোমাকে 53 আলটিমেট, তাহলে এখানে কি হবে? তাহলে এখানে যাই প্রোডাক্ট হোক না কেন, আমার মনে করো আমি এখন জানি না, আমি এক্সই লিখলাম, এটা তো 131ই থাকছে। এইটা কত হবে? 53 থেকে 53 করতে গেলে কত দিয়ে -1 করলে 53 হয়? 54। দেখো এইটাকেই বলা হয় বিটা এমিশনের ব্যালেন্সিং। দিস ইজ কল্ড ব্যালেন্সিং। আশা করি তোমরা বুঝতে পেরেছো।
তোমরা যখন ব্যালেন্সিং করবে এই পদ্ধতিটাকেই ফলো করে ব্যালেন্সিং এইভাবেই করবে। নিউক্লিয়ার রিঅ্যাকশন রেখার সময় এইভাবেই ব্যালেন্সিং করতে হয়। তোমার যদি এইটা হচ্ছে প্রোডাক্ট, তোমার এইটা থেকে তোমার ইনিশিয়াল ছিল, তো এই জিনিসটা করার জন্য এটা যদি 54 হয় তবে এটা 53। ওকে, আই হোপ ক্লিয়ার হয়েছে। ওকে, নেক্সট ইজ গামা এমিশন। আচ্ছা, গামা এমিশন হচ্ছে সব থেকে সেদিক থেকে ইজি। গামা এমিশনে কোনো লুজ গেইন হয় না, ঠিক আছে, কিচ্ছু হবে না। মানে ইনফ্যাক্ট গামা এমিশনে তো চার্জ নেই, মাস নেই, তাই অনেক সময় গামা এমিশনকে লেখাও হয় না, মানে অনেক সময় মেনশন করা হয় না, ঠিক আছে, রিঅ্যাকশনের মধ্যে যে গামা এমিশন হচ্ছে, শুধু এনার্জি বলে লিখে দেয়। তো গামা এমিশন মানে কোনো রকমের ইলেকট্রন প্রোটনের ইজ্যাকুয়েশন হবে না, ঠিক আছে, কিন্তু শুধু এনার্জি, এটা এনার্জি লুজ বা গেইন হতে পারে। ইনফ্যাক্ট কোনো এনার্জিও গেইন লুজ এখানে হচ্ছে না ইন দ্য কেস অফ চার্জের ক্ষেত্রে, ঠিক আছে, মানে চার্জে কোনো গেইন লুজ হচ্ছে না, কোনো রকমের মাসে চেঞ্জ হচ্ছে না, শুধু খালি আমাদের যেটা ওই জন্য এনার্জিটা খালি এখানে একটা ফ্যাক্টর হচ্ছে ইন কেস অফ গামা, তাই জন্য গামাকে অনেক সময় রিঅ্যাকশনে লেখা হয় না। এম আই ক্লিয়ার? চলো এবার আসছি 3 নম্বর, পজিট্রন এমিশন। এই বস্তুটা কি, তোমরা এর আগে কখনো এটা শুনেছো কিনা দেখো। পজিট্রন এমিশন কিন্তু একটা নতুন জিনিস। পজিট্রন জিনিসটাই কি আগে জানতে হবে। What is this positron? আচ্ছা, পজিট্রনের সাইনটা বলে রাখি। পজিট্রন হচ্ছে সেম অ্যাজ ইলেকট্রন, শুধু ওর চার্জটা -1 এর জায়গায় +1, বোঝা গেল? পজিট্রন ইজ নাথিং, সেম মাস অ্যাজ ইলেকট্রন, only of opposite charge, মানে যার চার্জটা নিউক্লিয়াসের ইলেকট্রনের অপোজিট, ইলেকট্রন -1 পজিট্রন +1, ব্যাস সেটাই হচ্ছে যা ডিফারেন্স। বাকি ইট ইজ সেম অ্যাজ ইলেকট্রন, মাস নাম্বার নেই, মানে নেগলিজিবল, বাকিটা সেম, শুধু জাস্ট লাইক অপোজিট ইলেকট্রন, ইলেকট্রনের যেমন মাইনাস চার্জ আছে পজিট্রনের প্লাস চার্জ আছে, ঠিক আছে। তো এই পজিট্রনকে তুমি কিভাবে রিঅ্যাক্ট করাবে বা কি করে এর ব্যালেন্সিং করবে, ঠিক আছে, চলো দেখাই। এখানে একটা এক্সাম্পল আছে, আমি তার থেকে খুব ছোট একটা সহজ এক্সাম্পল দিয়ে আগে তোমাদের বোঝাই, তাহলে ব্যাপারটা বুঝতে পারবে। মনে করো সি কার্বন 11 6, ওকে, আমি নিলাম কার্বন 11 6 বা আমি কার্বন 12 নিই। তো এবার যদি মনে করো বলেছে পজিট্রন এমিট করেছে, পজিট্রন এমিট করেছে মানে বেরিয়েছে, উপরটা তো 0, এখানে +1, তাই তো, +1 and 0, তাহলে যে কম্পাউন্ডটাই বেরোবে সেটার ওপরের ভ্যালু চেঞ্জ হচ্ছে না, মানে মাসে কোনো চেঞ্জ হচ্ছে না। এইটাকে ব্যালেন্স করো 6, তাহলে কত দিয়ে আমি এটাকে যদি কত রাখবো তাহলে এটা 6 হবে, ইট হ্যাজ টু বি 5, তাই তো, কিছু নয়, এটা 5। তাহলে এইটা হচ্ছে আমাদের পজিট্রন এমিশন। অনেক সময় নিউক্লিয়াস ব্রেক করলে এরকম পজিট্রন এমিশনও হয়, ঠিক আছে। তো চলো এর আমি একটা এমনি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি। এই দেখো এটা কি, এটা হচ্ছে পটাশিয়াম, পটাশিয়ামের মাস নাম্বার কত 40 আর অ্যাটমিক নাম্বার 19। তো দেখো
পজিট্রন বেরোচ্ছে, মানে এই যে একটা শুধু প্লাস চার্জ 1, তাই তো, মানে একটাই অ্যাটমিক নাম্বারের জায়গায় একটা ইলেকট্রনের অপোজিট চার্জটা বেরিয়েছে, ওকে, +1। তাহলে এখানে কত হতে হবে? ডেফিনেটলি 19, 19 থেকে একটা কমালে 18 হতে হবে। সো 18, ওপরে কোনো সেম মাস নাম্বারে চেঞ্জ নেই, ওপরে 40 থাকছে। আর্গনের আমরা জানি অ্যাটমিক নাম্বার 18 হয়, মাস নাম্বার 40 হয়। and that is why দেখো তুমি এইখানে ভাঙার পর এরা দুজন আইসোবারও হয়ে গেল সেই সূত্রে। সেম মাস নাম্বার ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, আইসোবার আমরা যেটা পড়েছি, ঠিক আছে? তাহলে এইভাবে ব্যালেন্সিং করতে হয়, দিস ইজ কল্ড নিউক্লিয়ার ব্যালেন্সিং। আচ্ছা, পজিট্রনের সাথে প্রোটনকে গুলিয়ে ফেলবে না কিন্তু, পজিট্রন ইজ নট প্রোটন, আগেই বলে রাখি, দুটো এক নয়। পজিট্রন ইজ নট প্রোটন, ইট ইজ জাস্ট ইলেকট্রন, লাইক ইলেকট্রন উইথ অপোজিট চার্জ, প্রোটন নয়। হ্যাঁ, তাই পজিট্রন আর প্রোটন যেহেতু দুটোই পজিটিভ বলে ওটাকে প্রোটন করে নেবে না, প্রোটন কিন্তু পজিট্রন নয়, ওকে? কারণ প্রোটন যদি চার্জ লুজ করে তাহলে ও নিউট্রন হয়ে যায়, ওকে? তো এই জিনিসটা হয় না এরম, তো এটাকে মাথায় রাখবে। চলো এবার আমরা তাহলে তিনটে জিনিস আমরা শিখে নিলাম, আলফা এমিশন যদি হয়, বিটা এমিশন যদি হয়, পজিট্রন যদি হয়। এবার ফোর্থ আসছে ইলেকট্রন ক্যাপচার। ফোর্থ ইজ ইলেকট্রন ক্যাপচার। নাও হোয়াট ইজ দিস ইলেকট্রন ক্যাপচার, এটাও একটু দেখব। এটাকে আগে রব করে দিই। আচ্ছা, ইলেকট্রন ক্যাপচার মানে হচ্ছে, মনে করো কোনো একটা এমন সিচুয়েশন এলো যেখানে ইলেকট্রনের ক্লাউড থেকে হঠাৎ করে একটা ইলেকট্রন নিউক্লিয়াস নিয়ে নিল, মানে একটা অ্যাটমের নিউক্লিয়াস একটা সারাউন্ডিং ইলেকট্রন ক্লাউড থেকে একটা ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাবজর্ব করলো। ডিউরিং দ্য প্রসেস অফ রেডিওঅ্যাক্টিভিটি যদি ইলেকট্রনের ক্লাউড থেকে কোনো একটা ইলেকট্রন নিউক্লিয়াস অ্যাবজর্ব করে, সেই প্রসেসটাকেই বলা হয় ইলেকট্রন ক্যাপচারিং, ঠিক আছে? যেমন আমি একটা এক্সাম্পল দিই, রুবিডিয়াম যদি একটি ইলেকট্রন ক্যাপচার করে, রুবিডিয়ামের অ্যাটমিক মাস হচ্ছে 81, সরি মাস নাম্বার ইজ 81 আর অ্যাটমিক নাম্বার হচ্ছে 37। ও যদি ওর ক্লাউড থেকে একটা ইলেকট্রন ক্যাপচার করে তাহলে কি হবে? ক্রিপ্টন, ক্রিপ্টন হয় 36 আর এটা 81ই থাকে। সো এই জিনিসটাকেই বলা হয় ইলেকট্রন ক্যাপচার। ইলেকট্রন ক্যাপচার মানে ইলেকট্রন রিলিজ করবে না, ইলেকট্রন নেবে, ঠিক আছে? তাই জন্য দেখো লেফট সাইডে আমি ইলেকট্রনটাকে দিলাম, তাহলে সেইভাবে আমি ব্যালেন্স করে আমার এলো, ওকে? তো দেখো এটারই আরেকটা এক্সাম্পলও দেওয়া আছে, একটি ইলেকট্রন আর তার সাথে আয়োডিন। আয়োডিনের অ্যাটমিক মাস 125, 53 হচ্ছে অ্যাটমিক নাম্বার। তো মাসে কিছু চেঞ্জ হচ্ছে না, এইটা 53 -1 হয়ে 52 টেলুরিয়াম হয়ে গেল। নিউক্লিয়াস চেঞ্জ হলে কিন্তু গোটা একটা প্রোডাক্ট মানে অ্যাটমটাই বদলে যায়, মানে অ্যাটমের ফান্ডামেন্টাল বেসিকটাই বদলে যায় যদি আমি নিউক্লিয়াস চেঞ্জ করি, বা নিউক্লিয়াসে যখন রিঅ্যাকশন হয় তখন অ্যাটমের ফান্ডামেন্টাল বেসিসটাই বদলে যায়। দেখো নতুন একটা প্রোডাক্ট তৈরি হয়ে গেল।
তাহলে এই চারটে জিনিস সাধারণত যখন আমাদের রেডিও অ্যাক্টিভ ডিকে হয়, মানে যখন নিউক্লিয়াস যখন ভাঙে তখন এই ঘটনাগুলো সাধারণত দেখতে পাওয়া যায়। এবার আমি বলি যে নিউক্লিয়ার রিঅ্যাকশনে হয়টা কি সেইটা, কেন কি দেখো তোমাদের সবকিছু যখন জানতে হবে তখন পুরোপুরি একটু ডিটেলে জানাটাই ভালো, ঠিক আছে? তো কিভাবে এটা হচ্ছে, কেন বাড়ছে, কেন কমছে, বা ব্যালেন্সিংটা কিভাবে হচ্ছে, সেই জিনিসটাকে একটু ডিটেলে তোমরা বোঝো। কি হলো? আচ্ছা, এই রিঅ্যাকশনটাকে আরেকবার একটু দেখো। এখানে কি হলো একটুখানি দেখো, এখানে একটা বিটা পার্টিকেল বেরিয়ে গেল, তাই তো? এই রিঅ্যাকশনে হলো কি, একটা বিটা পার্টিকেল বেরিয়ে গেল, মানে একটা ইলেকট্রন বেরিয়ে গেল, পাতি কথায় যদি আমি নর্মাল টার্মে বলতে চাই, একটি ইলেকট্রন বেরিয়ে গেল। তো এবার তোমরা ভাবো, একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, সেটা তো বেরোচ্ছে তোমার অ্যাটমের বাইরে থেকে, তাহলে নিউক্লিয়াসকে সে কি করে এফেক্ট করছে? যেহেতু এটা একটি হেভি মেটাল, যেই একটা ইলেকট্রন বা একটা বিটা পার্টিকেল, ইলেকট্রন বলবো না, একটা বিটা পার্টিকেল বেরিয়ে গেল, একটা প্রোটন নিউট্রনে কনভার্ট হয়ে যায়। মানে দেখো, একটা এক্সেস, ভালো করে একটু বোঝো, যখন একটা বিটা পার্টিকেল বেরোচ্ছে তার মানে একটা নেগেটিভ চার্জ বেরিয়েছে, একটা এক্সেস পজিটিভ চার্জ কিন্তু আছে, ওইটাকে আমাদের দেখতে হবে, কারণ নাহলে ওটা আমাদের নিউট্রাল করছে না। তো সেই এক্সেস একটা প্রোটন কিন্তু নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে। তো যখনই, এটা মনে রাখবে, যখনই বিটা পার্টিকেল প্রডিউস হয় তখন প্রোটন নিউট্রনে কনভার্ট হয়। প্রোটন যখন বিটা পার্টিকেলটা বেরোচ্ছে, তো কখন কখন এই যে প্রোটন থেকে নিউট্রনে কনভার্ট হওয়া, মানে কেন নিউক্লিয়ার রিঅ্যাকশন হচ্ছে? দেখো, নিউক্লিয়ার রিঅ্যাকশন মানে তো ইলেকট্রনের ট্রান্সফার নয়, তাহলে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনই পড়ে নেব, তো সেটা পড়াটা তো আমাদের মেইন মোটিভ ছিল না। আমরা তো নিউক্লিয়ার রিঅ্যাকশন পড়ছি, তার মানে আমাদের জানতে হবে নিউক্লিয়াসে কি হচ্ছে। তো নিউক্লিয়াসে কি হচ্ছে, প্রোটনটা নিউট্রনে কনভার্ট হচ্ছে, আর এটাই হচ্ছে নিউক্লিয়ার রিঅ্যাকশন।
এই ঘটনাটাই ঘটছে বলে। ঠিক আছে, তেমনি আরেকটা এক্সাম্পল দিই। এই দেখো, এখানে তোমরা আরো ব্যাপারটাকে ভালো করে বুঝতে পারবে। একটি প্রোটন যখন এটা কি পজিট্রন রিলিজ করছে, পজিট্রন যখন বেরোচ্ছে, মানে এমিশন অফ পজিট্রন যখন বেরোলো, তখনও কিন্তু তাই হলো। দেখো, প্রোটন নিউট্রনে কনভার্ট হলো, কারণ একটা পজিট্রন বেরোলো। তার মানে এটাই নিউক্লিয়ার রিয়াকশন, নিউক্লিয়াসের মধ্যেই ঘটনাটা ঘটছে, তাই জন্যে দিস ইজ ইয়োর নিউক্লিয়ার রিয়াকশন, যে একটা পজিট্রন এমিট করছে আর প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়ে যাচ্ছে। এবার মনে করো এটাই আরেকবার হলো, একটি প্রোটন ইলেকট্রন ক্যাপচার করলো, মানে প্রোটন একটা নিউক্লিয়াস, তার মধ্যে ইলেকট্রনটা চলে গেল, তাহলেও কিন্তু তাই হবে 1 0 তার মানে দেখো, যদি একটা প্রোটন ইলেকট্রন ক্যাপচার করে তখনও কিন্তু সে প্রোটন থেকে নিউট্রনে হয়ে যায়। তাহলে প্রোটন থেকে নিউট্রন হওয়ার কিন্তু এই সেম প্রসেসগুলো হতে পারে। তাহলে এইগুলো হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ নিউক্লিয়ার রিয়াকশনস যেগুলো হয়। ঠিক আছে, এবং পুরোটাই কিন্তু ব্যালেন্সিং এর উপর, আর কিচ্ছু নয়। শুধু প্রোটন নিউট্রনের ব্যালেন্সিংটাকে একটুখানি বুঝলেই তোমরা দেখবে এই তিনটে জিনিস করতে পারবে। আর চারটে এমিশনকে মাথায় রাখবে, আলফা, বিটা, পজিট্রন আর ইলেকট্রন ক্যাপচার। ঠিক আছে, দাঁড়াও কি বলছে, আচ্ছা এটা দেখে নাও, এটা হচ্ছে দ্য জেনারেল এক্সপ্রেশনস, যে বিভিন্ন এমিশনের জেনারেল এক্সপ্রেশন। যদি তোমাদের এই এক্সপ্রেশনসগুলোকে মাথায় রেখেই তোমরা যখন ব্যালেন্সিং করবে তখন এই এক্সপ্রেশনসগুলোকেই করবে, তোমাদের যে এমিশনটা বলবে সেইভাবে করবে। দেখো, যদি বলে আলফা এমিশন, আগে আলফাটা লিখে দিয়ে তারপরে বাকিটা এখানে ক্যালকুলেট করবে। যদি বলে বিটা এমিশন হচ্ছে, তাহলে বিটাটা করে নিয়ে তারপরে বাকি এমিশনটা করবে, বাকি ব্যাক ক্যালকুলেশনস করে ব্যালেন্সটা করবে। যদি বলে পজিট্রন এমিট করছে, তাহলে সেইভাবে পজিট্রন মানে +1 সেইরকম ভাবে করবে। যদি বলে যে তোমার ইলেকট্রন ক্যাপচার হচ্ছে, তাহলে সেইভাবে করবে। ওকে, শ্যাল উই মুভ? চলো, এটা তোমরা পরে করে রেখে স্ক্রিনশট নিয়ে নিতে পারবে। আচ্ছা, আচ্ছা এবার আমাদের একটা জিনিস জানতে হবে, যে নিউক্লিয়ার
স্টেবিলিটিটা কি করে হয়, হোয়াট ইজ নিউক্লিয়ার স্টেবিলিটি, এই জিনিসটা আমাদের একটু আগে জানতে হবে। ঠিক আছে, যে নিউক্লিয়ার স্টেবিলিটি কিভাবে হয় বা নিউক্লিয়ার স্টেবিলিটির দিকে আমরা কি করে যাব সেইটা। আচ্ছা, এটাই আমাদের আজকে একটু বড় এবং এই টপিকের একটু বোঝার জিনিস আজকের ক্লাসের। দেখো, যদি নিউক্লিয়াস স্টেবল না থাকে তাহলে তো আর অ্যাটম এক্সিস্ট করবে না, তাহলে সব অ্যাটমই ভেঙে যেত। শুধু কিছু অ্যাটমই তো, এমন তো নয় যে 117টার মধ্যে সবকটা এলিমেন্টই তোমার রেডিও অ্যাক্টিভ, সব এলিমেন্টই ডিসইন্টিগ্রেট করছে বা ভেঙে যাচ্ছে, তা তো হচ্ছে না। তাহলে কিছু এলিমেন্ট তো আছে যারা ভীষণ স্টেবল, যারা ভাঙে না। তাহলে কেন কেন যারা সেই নিউক্লিয়াসগুলো এত স্টেবল আর যারা ভাঙছে তারাই বা কেন আনস্টেবল? তো এই স্টেবিলিটি আর এই আনস্টেবিলিটির ফ্যাক্টরটা কি, মানে কোন কোন ফ্যাক্টরের উপর দাঁড়িয়ে আছে এই যে যে জানলে আমি বলছি যে কিছু অ্যাটম ভাঙছে কিছু অ্যাটম ভাঙছে না, তো সেই জিনিসটাই এবার আমাদের দেখতে হবে। এবার স্টেবিলিটির জন্য কিছু জিনিস জানাটা দরকার। আচ্ছা, তোমাদের যদি কারুর আর একটু ডিটেইলসে বুঝতে হয় তাহলে এখানে আছে এই যে আলফা এমিশন কিভাবে হচ্ছে, যদি যদি তাও তোমাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, এই দেখো তো তোমরা এটার এসএসও নিয়ে নিতে পারো যদি পরে বুঝতে চাও বা বুঝতে কোনো এখন অসুবিধা হয় এই জিনিসটা। আচ্ছা চলো, তো এইবার আসছে এই নিউক্লিয়ার স্টেবিলিটিটা কি জিনিস, যেটা আমরা ডিসকাস করছিলাম। সো হোয়াট ইজ দিস নিউক্লিয়ার স্টেবিলিটি? দেখো, প্রোটন হচ্ছে নিউক্লিয়াসের মধ্যে আছে, বাট প্রোটনের তো একটা চার্জ আছে, তাই না? প্রোটন ইজ পজিটিভলি চার্জ, প্রোটনের নিজস্ব একটি চার্জ আছে, তার মানে প্রোটন কিন্তু রিপালশন করছে, মানে নিউক্লিয়াসের মধ্যে প্রোটন কিন্তু পজিটিভ, যেহেতু ও কিন্তু রিপালশন করছে। ঠিক আছে, ওর মধ্যে কিন্তু রিপালশন আছে, তার মানে নিউক্লিয়াসের মধ্যে যে ফোর্সটা আছে এইটাকেই আমরা বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই ফোর্সটাকে যে প্রোটনকে, মানে একটি নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রনকে ইনট্যাক্ট ভাবে রেখে দিচ্ছে, একদম পুরো কংক্রিট সলিড ভাবে যে রেখে দিচ্ছে লাইক আ গ্লু, সেই ফোর্সটাকেই আমরা বলি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। তাহলে হোয়াট ইজ নিউক্লিয়ার ফোর্স? নিউক্লিয়ার ফোর্স ইজ দ্যাট ফোর্স যেটা নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রনকে একদম ইনট্যাক্ট রেখে দিচ্ছে। ঠিক আছে, এবার কে এই ফোর্সটা প্রোভাইড করছে একটু ভেবে দেখো তো। দেখো, প্রোটনের মধ্যে রিপালশন হচ্ছে কারণ প্রোটনের চার্জ আছে, প্রোটন পজিটিভ চার্জ নিচ্ছে, প্রোটন কিন্তু একটা রিপালশন দিচ্ছে, তাহলে এই যে ফোর্সটা এটা প্রোভাইড করছে নিউট্রন, কারণ নিউট্রনের মধ্যে কোনো চার্জ নেই, নিউট্রন ইজ চার্জলেস। তাহলে যে নিউক্লিয়ার ফোর্সটা যে পাচ্ছে তা সেই হচ্ছে নিউট্রনই আমাদেরকে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স প্রোভাইড করছে। উইদাউট রিপালশন, এটা মাথায় রাখবে। কারণ কোনো রিপালশন ছাড়া যে আমাদেরকে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্সটা প্রোভাইড করছে সেটা হচ্ছে আমাদের নিউট্রন। কিন্তু তার মানে কি প্রচুর নিউট্রন হয়ে যাবে? না,
সবেরই একটা কিছু বৈষম্য আছে, সবে কিছু লজিক আছে, সেই লজিকগুলোকে আমাদের জানতে হবে। যদি সেইগুলো কে মানে মানে যদি সেই ব্যালেন্সটাকে বিগড়ে যায় তাহলে কিন্তু ইনস্টেবিলিটি হবে। তো ইনস্টেবিলিটি কখন হয়, কখন স্টেবিলিটি হয়, কিছু ফ্যাক্টরস আছে, সেই ফ্যাক্টরসগুলোকে পড়লে তবেই আমরা বুঝতে পারবো যে কখন নিউক্লিয়াস স্টেবল হয় আর কখন আনস্টেবল হয়। আচ্ছা ঠিক আছে, নো ইস্যু। তুমি স্ক্রিনশটের কোনো দরকার নেই, তুমি এমনি এই যে তোমরা আমি নোটস পাবে তার মধ্যে এটা পেয়ে যাবে, ঠিক আছে? বা তুমি যখন এটাকে আবার দেখবে রেকর্ড, তো তুমি যখনও এটাকে পজ করে দেখে নিতে পারো। ওকে, চলো। আচ্ছা চলো, এই গ্রাফটাই দরকার। দেখো, প্রথম ফার্স্ট কন্ডিশন ফর স্টেবিলিটি, ঠিক আছে, ফর স্মল নিউক্লিয়াই, স্মল নিউক্লিয়াই ছোট নিউক্লিয়াইদের জন্য প্রোটন আর নিউট্রনের রেশিও 1:1 হতে হবে। এটা ফার্স্ট কন্ডিশন, ওকে, যে যত প্রোটন নিউট্রন, এটাকে বলে প্রোটন নিউট্রন রেশিও, ভীষণভাবে একটি ইম্পর্টেন্ট পয়েন্ট, যে যদি আমার নিউক্লিয়াস স্মল হয় মানে বড় নয়, বেশি বড় অ্যাটমিক নাম্বার যুক্ত অ্যাটম নয়, ছোট অ্যাটমিক নাম্বারের অ্যাটম, তাহলে তার প্রোটন আর নিউট্রনের রেশিও যেন 1:1 হয়। 1:1 হওয়াটাও সব থেকে ভালো, ঠিক আছে? আর ম্যাক্স রেঞ্জ হতে, এবার দেখো যদি মনে করো লার্জ নিউক্লিয়াস হয়, খুব লার্জ নিউক্লিয়াস হলে অনেক সময় দেখা যায় যে 1:1.6 অব্দিও চলে যায়, বাট তার থেকে বেশি গেলে কিন্তু প্রবলেম আছে। মানে ম্যাক্স টু ম্যাক্স 1:1.5ও হয়ে যেতে পারে বা 1.6, বাট তার থেকে বেশি নয়। বাট সব থেকে ভালো হচ্ছে যে রেশিও শুড বি 1:1, মানে যতগুলো সংখ্যায় প্রোটন ততগুলো সংখ্যায় নিউট্রন, এই ধরনের অ্যাটমের যেসব এই ধরনের অ্যাটমগুলোর স্টেবিলিটি ভালো হয়, এবং এরাই হচ্ছে প্রথম স্টেবিলিটির ক্রাইটেরিয়া। এবার বড় অ্যাটমে হয় কি শোনো, বড় অ্যাটমে কি হয়, লার্জ অ্যাটমগুলোতে যেটা হয় বেশি প্রোটন হয়ে যায়। বেশি প্রোটন হওয়ার জন্য মানে ওদের কাছে তো বেশি প্রোটন আছেই, বেশি প্রোটন মানেই হচ্ছে মোর রিপালশন, এটা মাথায় রাখবে। তোমার কাছে যদি বেশি, কেন কি প্রোটনের কাছে কিন্তু একটা চার্জ আছে, পজিটিভ চার্জ, তো একটা ছোট জায়গায় যদি বেশি বেশি পজিটিভ চার্জ চলে আসে তাহলে স্বাভাবিকভাবেই ওখানে রিপালশন হবে। তো সেই রিপালশনকে ব্যালেন্স করার জন্য তখন আবার কি দরকার পড়বে, মোর নিউট্রন। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রথম কন্ডিশন হচ্ছে প্রোটন ইসটু নিউট্রন রেশিও। চেষ্টা মানে সবসময় দেখতে হবে, আমরা দেখব যে প্রোটন ইসটু নিউট্রন রেশিও, প্রোটন বাই নিউট্রনটা রেশিওটা কেমন, 1 সব থেকে আইডিয়াল, বা 1.5, 1:1.5 বা 1:1.4 হলেও কিন্তু মানে বেশি প্রোটন হয়ে গেলে রিপালশন বাড়ার জন্য ইনস্টেবিলিটি হবে, তখন তুমি বেশি নিউট্রন থাকলে সেটাকে ব্যালেন্স করার জন্য কিন্তু তার জন্যও কিছু প্রবলেম দেখা দেবে। তো
তো সেই প্রবলেমগুলো কি সেটাও দেখব। চলো। তোমরা কি এই বেল্টটা দেখতে পাচ্ছ, এই ব্লু কালারের? এই বেল্টটাকে বলা হয় বেল্ট অফ স্টেবিলিটি বা ব্যান্ড অফ স্টেবিলিটি, ঠিক আছে? এই ব্যান্ড অফ স্টেবিলিটিটাকেই তো ভালো করে একটু বুঝলেই হয়ে যাবে। এই ব্যান্ড অফ স্টেবিলিটি বলছে যে যারা উপরে আছে আর যারা নিচে আছে তাদের মধ্যে আনস্টেবিলিটি কেন হবে? যারা উপরের দিকে আছে, উপরে কে? নিউট্রন। ভালো করে দেখো, যারা এই এই এরিয়ায় থাকবে, ঠিক আছে, তাদের কাছে আছে টু মেনি নিউট্রনস। একটু ভালো করে বুঝবে, টু মেনি নিউট্রনস। যারা অ্যাবাভ দ্য বেল্ট আছে, মানে এই বেল্টটার যারা উপরের দিকে আছে তাদের কাছে বেশি সংখ্যায় নিউট্রনস আছে, ঠিক আছে? এবার এই টু মেনি নিউট্রনস হওয়ার জন্য যেটা হবে সেটা হচ্ছে এদের বিটা এমিশন হয়, মানে নিউট্রনগুলো ভেঙে প্রোটন প্লাস বিটা তৈরি হয়। মানে যাদের কাছে টু মেনি নিউট্রনস আছে তাদের মধ্যে বিটা এমিশনস হয়ে যায়, মানে যারা উপরে এই বেল্টের উপরের সাইডে আছে, ঠিক আছে? আর যারা এই বেল্টের নিচের দিকে আছে, মানে যারা নিচে আছে তাদের কাছে কি আছে? বেশি মাত্রায় প্রোটন, টু মেনি প্রোটন। আশা করি এটুকু বুঝতে পারছো, তোমরা গ্রাফটা দেখেই বুঝতে পারছো। এই ব্লুটা যদি বেল্ট হয়, এই বেল্টের এই সাইডে উপরে দেখো এটা তো নিউট্রনের অ্যাক্সিস, তার মানে এইখানে যারা আছে তার মানে বেশি মাত্রায় নিউট্রন আছে, নিউট্রনের সংখ্যা বেশি আছে এমন নিউক্লিয়াই। আর এই যারা নিচের দিকে থাকছে তার মানে তাদের নিউট্রনের অপেক্ষায় প্রোটনের সংখ্যা বেশি আছে, ঠিক আছে? তো যদি মনে করো এমন কিছু এলিমেন্ট চলে আসলো নিউক্লিয়ায় যাদের নিউট্রনের সংখ্যা বেশি, তাদের ইনস্টেবিলিটি হয়ে যেতে পারে বিকজ বিটা এমিশন হবে, ঠিক আছে? বিটা এমিশন হয়ে প্রোটন প্লাস বিটা তৈরি হবে, তারা আনস্টেবল হয়ে যাবে। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে, প্রশ্ন দিতে পারে যে যাদের কাছে বেশি নিউট্রন আছে তাদের ডিকেটা কেমন হয়। তো মনে রাখবে যাদের কাছে বেশি নিউট্রন আছে তাদের ডিকেটা হয় বাই বিটা এমিশন, মানে বিটা বেরোবে এবং নিউট্রনটা প্রোটনে কনভার্ট হয়ে যাবে, ওকে? আর যাদের কাছে টু মেনি প্রোটনস আছে তাদের কাছে কি হবে? তাদের কাছে পজিট্রন এমিশন হবে, পজিট্রন এমিশন, তাদের ডিকেটা হবে, পজিট্রন বেরোবে তাদের। তাহলে দু ক্ষেত্রেই কিন্তু আনস্টেবিলিটি হচ্ছে, শুধু এই বেল্টের মধ্যে যারা পড়ছে, মানে যাদের 1:1 রেশিও আসছে তাদেরই কিন্তু স্টেবিলিটি ভালো, বাকিরা সবাই আনস্টেবল হচ্ছে। আই হোপ আই এম ক্লিয়ার, বোঝা গেল? তাহলে দুটো কনসেপ্ট, আচ্ছা, দুটো কনসেপ্ট খুব মাথায় রাখবে ভালো করে, যে স্টেবিলিটির জন্য হচ্ছে নিউক্লিয়াসের আর প্রোটনের, নিউক্লিয়াই প্রোটন নিউট্রন প্রোটনের রেশিওটা কিন্তু ব্যালেন্সড হতে হবে পাতি কথায়, তবে গিয়ে আমরা একটা স্টেবল নিউক্লিয়াই পাবো, আর না হলে এই আনস্টেবিলিটিগুলো দেখা দেবে। এবং আনস্টেবিলিটিগুলো কিভাবে দেখা দেবে, কেন দেখা দেবে, সেটাও হচ্ছে এইভাবে আমরা বুঝতে পারছি, ওকে? আর একটা পয়েন্ট আছে স্টেবিলিটির, সেটাও বলি।
জিনিস মাথায় রাখবে, যে সব এলিমেন্টস who have ইভেন নাম্বার, এটা কিন্তু পরীক্ষার খুব ইম্পর্টেন্ট টপিক, অ্যাস্টেরিস্ক দিয়ে রাখবে। ইভেন নাম্বার proton and neutron are more stable. যেসব এলিমেন্টসদের প্রোটন এবং নিউট্রনের সংখ্যা ইভেন নাম্বারে, মানে জোড় সংখ্যা, তাদের স্টেবিলিটি বেশি হয় যারা অড আছে তাদের অপেক্ষায়। মানে অড নাম্বারের অপেক্ষায় ইভেন নাম্বার এলিমেন্টসদের, ইভেন নাম্বার যাদের মধ্যে প্রোটন এবং নিউট্রন আছে তাদের স্টেবিলিটি কিন্তু বেশি হয়। কিছু নাম্বার আছে যেটাকে বলি আমরা ম্যাজিক নাম্বার, 2, 8, 28, 50 or 82, এটা প্রোটনের নাম্বার। যাদের মধ্যে 2, 8, 28, 50, 82 প্রোটন আছে, বা 2, 8, 28, 50, 82 and 126 এই ধরনের নিউট্রন আছে, এরা হচ্ছে দ্য মোস্ট স্টেবল অ্যাটমস। মানে এদের নিউক্লিয়াই সবথেকে বেশি স্টেবল, এবং এই নাম্বারগুলো দেখলেই তোমরা বুঝতে পারবে যে এরা সবাই ইভেন নাম্বার, এরা অড নাম্বার নয়। তো এদের নিউক্লিয়াই কিন্তু বেশি স্টেবল। ওকে, এদের নিউক্লিয়াই বেশি স্টেবল কম্পেয়ার টু অড নাম্বার অফ নিউক্লিয়াই। অড নাম্বার কি বলবো, নিউক্লিয়াস মানে অড নাম্বার অফ প্রোটন আর নিউট্রন যাদের মধ্যে আছে তাদের অপেক্ষা। এবং এটা কোনো ইললজিক নয়, এটা কোয়ান্টাম মেকানিক্স দিয়ে দেখা গেছে। মানে কোয়ান্টাম মেকানিক্স অ্যাপ্লাই করে এটা বোঝা গেছে, ওয়েভ থিওরি লজিক লাগিয়ে, যে কেন এই নিউক্লিয়াসগুলো যাদের ইভেন নাম্বার আছে তারা বেশি স্টেবল আর অড নাম্বারের অপেক্ষায়। এমনটা নয় যে এটা র্যান্ডমলি বলে দেওয়া হচ্ছে বা কিছু। ঠিক আছে, তাহলে এই তিনটে জিনিস কিন্তু স্টেবিলিটির জন্য আমাদের খুব দরকার। তাহলে আজকে আমরা কি পড়লাম, এই স্টেবিলিটি ফ্যাক্টরগুলো পড়লাম, এবং এই স্টেবিলিটি থেকে কিন্তু একাদ্র প্রশ্ন আসলেও আসতে পারে, স্পেশালি রিলেটেড টু যে স্টেবিলিটি তোমাকে হয়তো 3-4টে ভ্যালু দিয়ে দিল, দিয়ে বললো যে কোনটা তোমার মনে হয় বেশি স্টেবল অ্যাটম, এটা হলে হতে পারে অপশনাল। খুব যে এখান থেকে ডিটেল বেসড আসবে তেমনটা নয়, বাট আসলে স্টেবিলিটি রিলেটেড প্রশ্ন আসতে পারে, যে রেশিও দিয়ে দিল বা ইকুয়েশন দিয়ে বললো এর মধ্যে কোনটা এমিট করছে, 4টে ব্যালেন্স করে তোমরা বের করবে, সেটা আসতে পারে। ঠিক আছে, আচ্ছা। আর একটা জিনিস এখানে জাস্ট বলে দিই, মনে রাখবে যেসব নিউক্লিয়াইদের 84 এর পরে, মানে জেড যাদের গ্রেটার দেন বা ইকুয়াল টু 84, এদের ডিকে হয় আলফা এমিশন দিয়ে।
সো তোমাদের এই স্পেসিফিক্যালি তোমাদের এসএলএসটি-তে এই নিউট্রন ইজ টু প্রোটন রেশিও টপিকটা কিন্তু আছে। তাই যেহেতু এটা আছে, এটাকে একটু ভালো করে দেখো। আর অফকোর্স এই এমিশনসগুলো আছে, তার সাথেও আরও কিছু অন্যান্য আরও অনেকগুলো জিনিস থাকবে, সেটাও আমরা নেক্সট ক্লাসে এগুলোকেই নিয়ে প্রসিড করব, কেন কি এইখানে আমরা সেগুলোই করব যেগুলো আমাদের খুবই দরকার। ঠিক আছে, মানে যতটুকু আমাদের সিলেবাসে আছে, বিকজ আমরা খুব কনসাইজ করছি যাতে কি আমাদের সিলেবাসটাকে খুব ভালো করে করা যায় এবং এক্সামে যা যা টপিক নিয়ে আসে সেটাকে আমরা ক্লিয়ার করতে পারি। ওকে, আচ্ছা এখানে আর একটা ছোট্ট ল সম্বন্ধে তোমাদের বলে দিই। তো সেই লটাকে নিয়ে খুব বেশি তোমাদের ডিটেলস লাগবে না, কিন্তু একটু ছোট করে একটা ল আছে, সেটাকে আমরা অনেক সময় বলি সডি গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল। গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল। এবার এই জিনিসটা কি ইনজিস্টে বলে দিই, তাহলে তোমাদের ব্যাপারটা মাথায়ও থাকবে যে জিনিসটা কি হচ্ছে। এটা বলছে যে যখনই কোনো একটা রেডিও অ্যাক্টিভ এলিমেন্টের থেকে নিউক্লিয়াস থেকে কোনো এমিশন হয়, তখন নতুন যে প্রোডাক্টটা হয় তার পজিশন অ্যাকর্ডিং টু এমিশন আইদার পিরিয়ডিক টেবিলের লেফটে অর পিরিয়ডিক টেবিলের রাইটে শিফট করে যায়। তো আমরা কি করে জানবো যে কোন দিকে শিফট করবে, সেই জিনিসটাকেই আমাদের একটু জানতে হবে। যে উনি বলছেন যে যখনই কোনো নিউক্লিয়াস থেকে কোনো এমিশন হলো, ঠিক আছে, আইদার আলফা এমিশন বা বিটা এমিশন বা ইলেকট্রন ক্যাপচার বা পজিট্রন এমিশন, তাহলে অ্যাটমিক নাম্বারটা মানে নতুন যে প্রোডাক্টের অ্যাটমিক নাম্বারটা, নতুন প্রোডাক্ট তৈরি হলো, সেই প্রোডাক্টটা পিরিয়ডিক টেবিলে আইদার লেফটে বা রাইটে শিফট করে যায়, এবং সেই শিফটটাকেই আমরা, উনি এখানে বলেছেন যে কতটা শিফট করে যাবে সেটাকেই বলা হয় যে সডি ডিসপ্লেসমেন্ট ল। এবং উনি বলছেন যে যদি আলফা এমিশন হয়, মাথায় রাখবে যদি আলফা এমিশন হয়, তাহলে নিউ যে পার্টিকেলটা তৈরি হবে, দ্য রেজাল্টিং এলিমেন্ট বা নিউ প্রোডাক্ট, ওকে, will shift to place towards left. যদি আলফা এমিশন হয় তাহলে যে নতুন প্রোডাক্টটা তৈরি হবে সে পিরিয়ডিক টেবিলের দুটো প্লেস লেফটে শিফট করে যাবে নতুন প্রোডাক্টটা, বুঝতে পেরেছো? আর যদি বিটা এমিশন হয় তাহলে নিউ যে প্রোডাক্টটা হবে it will shift one place towards right.
মাথায় থাকবে। আরেকবার, আর এটা ওয়ান প্লেস রাইট মানে পিরিয়ডিক টেবিলে, হ্যাঁ, তো গুলিয়ে ফেলবে না যে অ্যাকর্ডিং টু দিস ল যদি কোনো আমার অ্যাটম থেকে মানে আমি যদি আলফা এমিশন করাই, তুমি বুঝতে পারছো না নতুন প্রোডাক্টটা এটা কি, নতুন প্রোডাক্টটার অ্যাটমিক নাম্বার কি হবে, তো মাথায় রাখবে আলফা এমিশন করালে যে নিউ প্রোডাক্ট হয় সেটা পিরিয়ডিক টেবিল মানে আগে যেখানে ছিল সেখান থেকে দুটো পজিশন লেফটে চলে আসবে, মানে টু পজিশন ব্যাক টুয়ার্ডস দ্য লেফট অফ পিরিয়ডিক টেবিল। আর যদি বিটা এমিশন হয় তাহলে ওয়ান পজিশন টুয়ার্ডস দ্য রাইট অফ পিরিয়ডিক টেবিল। এইটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ডিসপ্লেসমেন্ট ল, যেটা দিয়ে আমরা যে কোনো প্রোডাক্ট বের করতে পারি। মানে আমাদের যদি এই আইডিয়াটা থাকে আমরা নতুন প্রোডাক্টের নেমটা গেস করে নিতে পারি যদি আমাদের পিরিয়ডিক সম্বন্ধে টেবিল সম্বন্ধে একটা আইডিয়া থাকে। বুঝতে পেরেছো? যেমন তোমাদের আমি এক্সাম্পল দিয়েই দেখাতে পারতাম কিন্তু পিরিয়ডিক টেবিলটা এখন এখানে নেই। যেমন মনে করো আলফা এমিশন যখন ইউরেনিয়ামের, তোমরা পিরিয়ডিক টেবিল এমনি চেক করে নিতে পারো, 238 তাই তো, 92 যখন আলফা এমিশন হলো 4 2 থোরিয়াম 90 234, তোমরা পিরিয়ডিক টেবিল চেক করো দেখবে এই থোরিয়াম কিন্তু ইউরেনিয়ামের 2 প্লেস লেফটেই পাবে। তো তোমরা তাহলে এই যে গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল থেকে আমরা এই আইডিয়াটা পেয়ে থাকি। তাহলে আশা করি গ্রুপ ডিসপ্লেসমেন্ট ল, আলফা এমিশন, বিটা এমিশন, পজিট্রন এমিশন, ইলেকট্রন ক্যাপচার, স্টেবিলিটি, এই কনসেপ্টগুলো তোমাদের মাথায় ঢুকেছে। যদি হ্যাঁ সিলেবাস একটু বড় আছে, এগুলো কিন্তু সবই স্ট্রিক্টলি এসএলএসটি বেসড, মানে কোনোটাই এমন নয় যে যেটা আমরা বাইরে থেকে পড়াচ্ছি তোমাদের, তা নয়। তোমরা যদি তোমাদের সিলেবাস নিশ্চয়ই তোমাদের আর দেখতে পারবে অনলাইনেও যে কোনো জায়গায়, এটা প্রত্যেকটা টপিক এসএলএসটিতে সিলেবাসের মধ্যে আছে, এটা ফিজিক্যাল সায়েন্সে কেমিস্ট্রি পার্টের মধ্যেই আছে। তো তাই জন্যই বলছি বাঘা বেশি সময় নেই, তোমরা চাইলে এখনও ক্লাস এখানে জয়েন করতে পারো, এখানে যারা করনি এখনও যারা করছো আর একটুখানি হার্ডওয়ার্ক করো, করতেই হবে, নাহলে পরীক্ষায় পরীক্ষায় তো ক্লিয়ার করতে হবে, এত মেহনত করছো যখন, তো হবে, এমন কিছু নয়। ঠিক আছে, আজকে তাহলে এই অবধিই থাক, নেক্সট ক্লাসে আমরা কিন্তু এরপর থেকে প্রসিড করব। ঠিক আছে, আর কোনো ডাউট থাকলে বলো। থ্যাংক ইউ।